তো মূল সমস্যা তো টাকা। এখন চিন্তা করলাম যে তাহলে টাকাটাকে ভাগ করে দিই। আমি যে টাকাটা শুধু বাবার কাছে দিতাম সেটা এখন 50% বোর কাছে দিই, 50% বাবার কাছে দিই, যে যার যার মতো চলুক। বাবা এই ব্যাপারটা প্রচন্ড মাইন্ড করলো, মানে বাবার টাকা তো এখন 50% হয়ে গেল। এখন সে বলতেছে তুমি আমাকে ছেড়ে দিতে পারো, তোমার মতো হাজব্যান্ড আমার দরকার নাই। আপনি যদি হিসাব করি প্রায় 1.5 কোটি টাকার মতো আমি দেশে পাঠাইছি 21 বছরে। আমি কি টাকার মেশিনের জন্য শুধু জন্মাইছি? আমি একটা টাকার মেশিন হব, টাকা চাইবো আর দিব। যখন শুনছে একেবারে চলে আসছি তখন কেউ ব্যাপারটা খুশি হয় নাই। না স্ত্রী না বাবা। শুধু দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজনীন হাসান চুমকি। আজ আপনাদের সামনে এমন একটি অপ্রিয় সত্য উপস্থাপন করব যা কিনা হাজার হাজার বিদেশে থাকা আমাদের বাংলাদেশের যারা আছেন তাদের গল্প। হয়তো সকলের জীবনে এমনটা ঘটে না বা এমন বাস্তবতার মুখোমুখি সকলকে হতেও হয় না, কিন্তু তারপরও কিছু ঘটনা বা কিছু সত্য অপ্রিয় মানুষের জীবনে ঘটে থাকে। তেমনই একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যিনি আসছেন তার গল্প শোনাতে তিনি হলেন আকরাম সাহেব। আকরাম সাহেবের সাথে আমরা আলাপচারিতার মাধ্যমে শুনব কি তার সমস্যা এবং কি তিনি বলতে চান। কেমন আছেন আকরাম সাহেব? আলহামদুলিল্লাহ আছি। আজ এই অপ্রিয় সত্য এই অনুষ্ঠানের স্টুডিওতে কেন এসেছেন সেটা কি জানতে পারি? আসছি আসলে কোনো অভিযোগ না, আমার একটা অনুভূতির কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য। আমি দীর্ঘ 21 বছর যাবৎ সুদূর প্রবাসে জীবনযাপন করছি। 21 বছর? 21 বছর। তারপর ওখানে যাওয়ার পরে প্রথম দিকে তো বাবার কাছে টাকা পাঠাইতাম, তো এইভাবে চলতেছিল। এক সময় বাবা বলল যে বয়স হয়েছে, একটু দেশে আয়, বিয়ে শাদী করানো দরকার। তো বাবার চাপাচাপিতে দেশে আসলাম। 1 মাসের ছুটি নিয়ে আসলাম। 1 মাসের মধ্যে বিয়ে টিয়ে করে আবার চলে গেলাম। মাত্র 1 মাস সময়? 1 মাস সময়। বিদেশ থেকে যখন বিয়ে করতে আসি, এর আগে তখন উট চড়াতাম বালু মরুভূমি বালুর মধ্যে। ওইখানে এমনও দেখছি যে আমার পাশের তাঁবু থেকে আমার এক বাঙালি ভাই, সে গরমে তাপে হট স্ট্রোক করে মারা গেছে। হিট স্ট্রোক যেটাকে বলে। হ্যাঁ, তখন ভয়ও লাগতো, কষ্টও লাগতো, আবার কি করব, নিরুপায়। দেশের সমস্ত সম্বল শেষ করে তো বিদেশ গেছি, ওখানে তো এখন থাকা ছাড়া আর কোনো উপায় নাই। এদিকে নতুন বউ। তো কয়েকদিন ভালোই চলছিল, তারপরে দেখি বউ মাঝে মাঝে ফোন কল, ভিডিও কলে কান্নাকাটি করে। কি সমস্যা? সমস্যা তুমি আমার একলা ফালায় থিয়া গেলা, তোমার পরিবার ফ্যামিলির লোকজন আমার ঠিক মতো টেক কেয়ার করে না, আমি যেটা খেতে চাই খেতে পারি না, যেটা পড়তে চাই পড়তে পারি না, টাকা পয়সা তো সব তোমার বাপের কাছে পাঠাও, তোমার বাপে আমার ঠিকঠাক মতো খবর রাখে। এখানে একটু থামাই, পরিবারে আপনার স্ত্রী ছাড়া আর কে ছিল? আমার বাবা। আপনি একমাত্র সন্তান? জি জি। তারপর এরকমই ফোন দিলে শুধু এই কথাই, তখন কতক্ষণ ভাল লাগে। বিয়ে করে তো মানে একটা ছেলের স্বপ্ন থাকে তার বউর কাছ থেকে একটু সহানুভূতি পাওয়া, সুন্দর সুন্দর কথা শোনার, বিদেশ থাকবো, একটু দুষ্টু মিষ্টি কথা বলবে। আসলে সে আশায় ঘুরে বালি, কিছু হচ্ছে না, শুধু ফোন দিলে আরো টেনশন, কান্নাকাটি আর যত ধরনের অভিযোগ। তো এত অভিযোগ তো আসলে নেওয়া যায় না বিদেশের বাড়ি। এই যে অভিযোগের কথা বললেন, সেটা হলো যে ওনার ঠিক যেহেতু বাবা বাড়িতে, ওনার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, স্বাদ আহ্লাদ, এগুলো আপনার বাবা বুঝতে পারেননি, এটাই কি তিনি শুধু বলতেন? হ্যাঁ। সলিউশন কি চিন্তা করলেন? পরে সলিউশন চিন্তা করলাম যে তো মূল সমস্যা তো টাকা। এখন চিন্তা করলাম যে তাহলে টাকাটাকে ভাগ করে দিই। আমি যে টাকাটা শুধু বাবার কাছে দিতাম সেটা এখন 50% বোর কাছে দিই, 50% বাবার কাছে দিই, যে যার যার মতো চলুক। আপনি এই যে টাকাটা আপনি রোজগার করতেন, উট চালানোর কথা বললেন মরুভূমিতে, তারপর আর কি কি কাজ করেছেন? পরে বিয়ের পরে গিয়ে দেখি আসলে ওই চাকরিটার নাই। পরে ওইখানে আবার তখন
ওই যে কনস্ট্রাকশনের কাজ করতাম, মানে বড় বড় বিল্ডিংয়ে রশি বেঁধে, কোমরে রশি বেঁধে, মানে জীবনে রিস্ক নিয়ে এই কাজগুলো করা লাগছে। তো মানে ভীষণ কষ্ট, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারত। মানে অনেক কষ্টে অর্জিত টাকা আকরাম সাহেব তার বাড়িতে পাঠাতেন 2 ভাগ করে। তারপর বউয়ের কান্নাকাটি, অভিযোগ বন্ধ হলো, কিছুটা কমলো। তখন আরেক দিক দিয়ে আরেক সমস্যা তৈরি হলো। কিরকম? বাবা এই ব্যাপারটা প্রচন্ড মাইন্ড করলো, মানে বাবার টাকাতে এখন 50% হয়ে গেল। বাবা ইয়াং কালে দেখছি কিছু জুয়া টুয়া খেলতো তাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, হয়তো ড্রিঙ্কস ট্রিঙ্কসও করতো। তো একটা সময় ভাবছি আমরা বড় হয়েছি, বিয়ে টিয়ে করছি, বাবা হয়তো এগুলো করবেন না বা করে না। তো যে টাকা দেই, টাকা তো বাবার সুন্দর মতো চলে যাওয়ার কথা। তারপর বাবা দেখতাম যে এখন ভিডিও কল দিলে কেটে দেয়, বারবার ভিডিও কল দিয়ে বারবার কেটে দেয়। সে অডিও কলে কথা বলে, তাও দু এক কথা মন চাইলে বলে তো বলে না, কিছু জিজ্ঞেস করলে রাগ করে, কথায় কথায় রাগ করে। তারপর ঝামেলাটা শুরু হলো কি নিয়ে? তো এইভাবেই চলতেছিল। তা আমি আর ওইভাবে দিতেছি। তো একটা সময় তো সারা জীবন তার প্রবাসে থাকা যায় না, একটা সময় তো দেশে আসতেই হয়। তো দেশে আসলাম, দেশে আসার পর এখন বললাম যে আমি তো এখন দেশে একবারে চলে আসছি, তাকে একটা কিছু তো করতে হবে দেশে। তাহলে এখন আমার কাছে তো আর আমি কোনো টাকা জমাই নাই। ম্যাম কি বলবো না, কিন্তু আপনি যে দেশে ফিরে এলেন, আপনার স্ত্রী নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন। এটা আসলে মানে খুশি কিংবা বেজার আমি বলে বোঝাতে পারবো না। বাবার সেম, যখন শুনছে একেবারে চলে আসছি তখন কেউ ব্যাপারটা খুশি হয় নাই। না স্ত্রী না বাবা। সবচেয়ে কষ্ট ওই জায়গাটাই লাগে ম্যাডাম, যখন সেই দুবাইতে থাকতাম, ওখানে তো কত ধরনের খাবারের রেস্টুরেন্ট আছে, ম্যাকডোনাল্ডস আছে, ওই যে কেএফসি আছে, এরকম অনেক বড় বড় খাবারের আছে, মানুষ খাওয়া দাওয়া করতো, দেখতাম কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, আর শুধু বাইরে থেকে গ্লাস থেকে শুধু দেখতাম, ইচ্ছা করলে কিন্তু খাইতে পারতাম, পকেট ভর্তি টাকা ছিল, কিন্তু দেশের মানুষের সুখের জন্য খাইনি। একটা জামা কাপড় দিয়া যত পারছি দিনের পর দিন কাটেছি, কোনো ব্র্যান্ডের প্যান্ট শার্ট জুতা এগুলো পরি নাই, শুধু স্ত্রী আর বাবার কথা চিন্তা করে। হ্যাঁ, যে দেশে টাকা পাঠাচ্ছি, ওরা তো টাকাটা ওরা তো আর বেনালে খরচ করবে না, যা প্রয়োজন খরচ করে বাকিটা তো থাকবে। আর বিদেশে তো টাকা কেউ রাখতে চায় না, যতটুকু পারে কামাই করে দেশে পাঠাইতে দিতে। দেশে পাঠানোর পর আমার একটা চিন্তা ছিল যে আমি দেশে তো অনেক টাকা, আপনি যদি হিসাব করি প্রায় 1.5 কোটি টাকার মতো আমি দেশে পাঠাইছি 21 বছরে। তাহলে আমার তো একটা সাহস আছে যে আমি অ্যাটলিস্ট আমার তো দেশে কিছু একটা আছে, আমি এস্টাবলিশ। হ্যাঁ, আমি দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো, ফ্যামিলি নিয়ে থাকবো, আর কত বিদেশ। এখন আসার পরে এখন বাবার কাছে বলি যে কিছু একটা করব, টাকা পয়সা কি আছে দাও, কিছু একটা করি। সোজাসুজি উত্তর, আমার কাছে কোনো টাকা নেই। বোর কাছে গেলাম যে কিছু একটা তো করতেই, তখন বলো কি করা যায় আর কেমনি কি করা যায়, কত টাকা আছে। এই আলাপ আলোচনা শুরু করতেই সে প্রথম দিকে বলল, তুমি এটা আমার সাথে আলোচনা করতেছো কেন? তুমি তোমার বাবার সাথে আলোচনা করো, বাবার থেকে টাকা নাও, তুমি তোমার বাবার থেকে টাকা নিয়ে ব্যবসা করবা। প্রথম দিকে মনে করলাম ঠিক আছে, বোর টাকা তো আমার টাকাই, তো বাবার থেকেই নেই, বাবার থেকে নিয়ে কথা আলোচনা করে ব্যবসা বাণিজ্য কিছু একটা করি। তো বাবা কোনো কথাই উত্তর দেয় না, শুধু রাগ হয়ে যায় যে আমার কত কি আছে, কি করলেন, টাকা পয়সা হিসাব কি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো হিসাব দিতে পারুম না, উল্টা পাল্টা। আপনার স্ত্রী এবং আপনার বাবা কি 2 চুলোতে রান্না করতেন? না, রান্না একসাথেই হইতো, কিন্তু টাকার খরচ যে যার যার মতো করতো। আপনি কি কোনোভাবে জানতে পেরেছেন ওনাদের টাকার খরচের খাতগুলো কি কি ছিল? কিন্তু ওইভাবে জানার কোনো সুযোগ ছিল না। এখন ওরা আসলে যদি একটু বলতো আমার এই কষ্টটা থাকতো না, বলতো যে না এই পারপাসে খরচ করে ফেলছি, একটু সহানুভূতি এটুকু দেখাচ্ছে না, মানে সেটুকু তারা মানে এই জায়গাটুকু পাচ্ছি না। সবচেয়ে বড় কথা মানে কষ্টটা এখানে, আমি যে 21 বছর শ্রমটা দিলাম, কাদের পিছনে দিলাম,
আমার কি নিজের কোনো জীবনের স্বাদ আহ্লাদ নাই, ছিল না? আমার কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না? আমি কেমন আছি, আমি কি খাই, আমার কি চাওয়া, আমার কি পাওয়া, একটা লোকও কি বুঝবে না? আমি কি টাকার মেশিনের জন্য শুধু জন্মাইছি? আমি একটা টাকার মেশিন হব, টাকা চাইবো আর দিব? একটা জীবন কি নাই আমার? আমি এই কথাটা কার কাছে বলবো? তারা যেই টাকা দামের মোবাইল ইউজ করে, আমি টাকা ইনকাম করে আমার মোবাইল দেখলে আপনি তো অবাক হয়ে যাবেন। তাহলে এখন মানুষ বেঁচে থাকার আর কোনো তো মানে পথ খুঁজে পাই না। অবলম্বনটা হারিয়ে গেছে। অবলম্বনটা হারিয়ে গেছে। আপনি বলছেন যে দেশে এসে কিছু করতে চেয়েছিলেন, কিন্তু সেই কিছুটা কি, মানে প্ল্যানটা কি ছিল ভবিষ্যতের? আমার একটা চিন্তা ছিল যে আইসা রড সিমেন্ট এগুলোর একটা ব্যবসা দিব। আচ্ছা। কারণ বাংলাদেশ তো আস্তে আস্তে উন্নত হচ্ছে। আমাদের আশেপাশে তো আগে অনেক মানে ঘর দুয়ার ছিল, বিল্ডিং ছিল না। এখন প্রায় সবাই বিল্ডিং করতেছে। তা আমার চিন্তা হলো যে যদি রড সিমেন্টের ব্যবসা করি তাহলে এটা মোটামুটি আমার জন্য সেফ, এবং এখানে আমার পরিচিত যারা আছে তারা যদি আমার থেকে রড সিমেন্ট নেয়, অ্যাটলিস্ট আমি চলতে পারবেন। কিন্তু সেই পুঁজিটাও আপনার হাতে আসেনি। না, কেউ তো কোনো প্রশ্নের জবাবই দিচ্ছে না। ইভেন এখন তারা বলে, বউ বলে যে তুমি তোমার মতো হাজবেন্ডের দরকার নেই, তুমি যদি মনে করো তুমি এখন ইচ্ছা করলে আমাকে যদি ছেড়ে দাও, ছেড়ে দিতে পারো। তার শখ আহ্লাদ কোনো কিছু আমি মিটাতে পারি নাই। বিয়ে করে চলে গেছি, তো কেন চলে গেছি? তো সুখের জন্য চলে গেছি। তা এখন সে আমাকে বেলেম দিছে শুধু টাকাই তো দিছ, আর কি জীবনে আমি আর কিছু পাইছি? তো একসাথে তো দুইটা জিনিস দেওয়া যায় না। আমি যদি তার এখানে থাকতাম, স্বামী হিসেবে থাকতাম, তাহলে তার টাকা পয়সা এভাবে দিতে পারতাম না। এখন টাকা পয়সা দিলে এটা তার স্যাক্রিফাইস করতে হবে না? এখন সে বলতেছে তুমি আমাকে ছেড়ে দিতে পারো, তোমার মতো হাজবেন্ড আমার দরকার নেই। আমরা তাহলে আপনার বাবার সাথে একটু কথা বলি, দেখি তিনি কি বলেন। দর্শক, এখন কথা বলবো আকরাম সাহেবের বাবা আজমল সাহেবের সাথে। তারও তো কিছু বক্তব্য আছে, তার কাছে নিশ্চয়ই আমরা উত্তর পাবো এই যে ছেলের প্রবাসী জীবনের যে অর্থ তিনি কি করলেন। আর আপনারা কিন্তু আছেন আমাদের সাথে স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্যে।